শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় আমাদের এই নিয়মিত অনুষ্ঠান গোটা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। শুরুতে বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি বলেন, বাজেট বাস্তবায়নে প্রয়োজন সুশাসন ও পর্যবেক্ষণ। অন্যদিকে বাজেটে দেশের পোশাক ও বস্ত্র খাতে নীতি সহায়তার ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতারা। চলতি অর্থ বছরের 11 মাসে আশঙ্কাজনকভাবে কমেছে দেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি। কেবল মে মাসেই দেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে 17%। পোশাক ও বস্ত্র খাতের প্রত্যাশা ছিল নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘোষণা থাকবে নীতি সহায়তার। শনিবার দুপুরে বিজিএমই ভবনে বাজেট পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন পোশাক খাতের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। উচ্চকর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করাদায় হিসাবে গণ্য করা। অর্থনৈতিক অঞ্চলগুলোতে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে 1% শুল্ক আরোপ নতুন বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে বলে জানান উদ্যোক্তারা। আমি ইনকাম করলাম না, আমি লস করলাম, তারপরও তারা এআইটি নিয়ে সেটা ফেরত দিল না অথবা সমন্বয় করলো না, তাহলে তো এই এআইটি নেওয়ার কোনোভাবেই উচিত নয় বলে আমরা মনে করি। এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানায়, বাজেটের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জ হলেও তা বাস্তবসম্মত। বাজেটের এই আকার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি। নতুন শিল্প কারখানা ও কর্মসংস্থান তৈরি এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছে এফবিসিসিআই। মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.89। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। অবসরে যাওয়ার পর সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত সংসদ থেকে হওয়া উচিত বলে মনে করে আর্থিক গবেষণা সংস্থা সানেম। 2024-25 অর্থ বছরের বাজেট পর্যালোচনা সভায় গতকাল এমন মন্তব্য করা হয়। রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সভার আয়োজন করা হয়। দুর্নীতি বিরোধী জিরো টলারেন্সের বিষয়ে উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। বলেন, দুর্নীতি প্রতিরোধে বড় পরিসরে শক্তিশালী সংসদীয় কমিটি করা দরকার। অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ী ও বিনিয়োগকারীর আস্থা অর্জনে সক্ষম দ্বিবার্ষিক পরিকল্পনা করার পরামর্শ দেয় সংস্থাটি। তো আমরা আমাদের প্রেজেন্টেশনে মোটামুটি গুরুত্বপূর্ণ পদে আসীন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আমরা যে তারা রিটায়ার করে যাওয়ার পরে তাদের যে দুর্নীতি চিত্র আমরা দেখছি, এবং এটা কি প্রশ্ন হচ্ছে আমাদের যে এটা কি আসলেই টিপ অফ দ্য আইসবার্গ কিনা, এই ব্যাপারে কি আমরা এক ধরনের প্রপার ইনভেস্টিগেশন আমরা চাইতে পারি না। আমরা জানি দুর্নীতি দমন কমিশন তারা করছেন, কিন্তু এক ধরনের একটা পার্লামেন্ট থেকে একটা প্রপার ইনভেস্টিগেশন, একটা পার্লামেন্টারি কমিটি করা যায় কিনা দুর্নীতি বিরোধী, তাহলে কিন্তু আমরা এই কমিটমেন্টটা দেখতে পাবো সরকারের পক্ষ থেকে, যেটা আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছা, যে দুর্নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার মতো। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করতে চাই বাজেট নিয়ে। আশা নিরাশার বাজেট, এই শিরোনামে কথা বলবো। এবং আমরা জানি যে বাজেট পরবর্তী বিভিন্ন সংগঠনগুলো, চেম্বারগুলো কিন্তু সংবাদ সম্মেলন করছেন। এরই মধ্যে সিপিডি তার প্রতিক্রিয়া জানিয়েছেন, এবারের বাজেটটি বাস্তবসম্মত নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ব্যর্থ হবে, রিজার্ভ এবং সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করবার ক্ষেত্রে যৌক্তিক বা সুনির্দিষ্ট করে আসলে রূপরেখা এবারের বাজেটে নেই। এর মধ্যে আমরা এরকম প্রতিক্রিয়া পেয়েছি। আশা নিরাশার বাজেট, এই শিরোনামে আজকে আমরা কথা বলতে চাই। এবং আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। আমরা স্বাগত জানাতে চাই ডক্টর ফাহমিদা খাতুনকে। নিটোল টাটা বিজনেস আওয়ার্ডে স্বাগত জানাচ্ছি ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। ডক্টর ফাহমিদা, জি ডক্টর ফাহমিদা, আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আসলে আজকে বাজেট নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে বাজেট পরবর্তী যে প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সংগঠন থেকে পাচ্ছি, চেম্বার থেকে পাচ্ছি, এরই মধ্যে সিপিডি তার আনুষ্ঠানিক বাজেট ব্রিফিং করেছেন। এবারের বাজেটটিকে আপনারা অবাস্তব এবং লক্ষ্য পূরণে সহায়ক নয় এবং যৌক্তিক বাজেট হয়নি, এরকম অনেক রকম আমরা সংবাদ সম্মেলনে কিন্তু পেয়েছি। আপনিও সেদিন কথা বলছিলেন, অনেক বিষয়গুলো তুলে ধরেছেন, রাজস্ব লক্ষ্য যে অবাস্তবতা রয়েছে।
সংস্কারের ঘাটতি রয়েছে, এরকম অনেক বিষয় আসলে উঠে এসেছে। শুরুতেই আসলে যেটি জানতে চাইবো, বাজেটটিকে কেন আসলে অবাস্তব বলছেন, সেই বিষয়টি নিয়ে কি আজকে আরেকবার একটু বলবেন কিনা? ধন্যবাদ। অবাস্তব কিংবা বাস্তবতার সাথে মিল নাই এরকম বলার দুটো কারণ। একটা হচ্ছে যে আমি যে লক্ষ্যমাত্রাগুলি প্রক্ষেপণ করলাম সেটা আমার যে চলমান অর্থনৈতিক বাস্তবতা সেটার সাথে মিল আছে কিনা, এবং তারপরে হচ্ছে যে সেই বাস্তবতার যদি আমি বিবেচনায় নেই তাহলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে রাজস্ব পদক্ষেপ সেগুলো যথোপযুক্ত কিনা। এই দুটো পয়েন্ট থেকে কিন্তু বলা হচ্ছে যে বাজেটটা আসলে এই সময়ের উপযোগী বাজেট হয়নি। কারণ অর্থনৈতিক বাস্তবতাটা তো সবাই আমরা জানি যে গত 2 বছর থেকে বিশেষ করে যে ধরনের অর্থনৈতিক চাপ চলছে তাতে আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা নড়বড়ে হয়ে গিয়েছে, এবং এখানে উচ্চ মূল্যস্ফীতির চাপ টানা 2 বছর থেকে চলছে, এবং এখন সেটা 10% ছুঁই ছুঁই কত অনেক মাস ধরে রয়েছে। এবং তারপরে যে আরেকটি গুরুত্বপূর্ণ খাত বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেটা কিন্তু তলানির দিকে যাচ্ছে ক্রমাগত ভাবে। এছাড়াও যে এর আগেও কিছু কিছু সমস্যা ছিল যেগুলো ধরেন আমাদের যে বিনিয়োগের একটা চাঞ্চল্য ফিরিয়ে আনা কিংবা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না করার দুর্বলতা, সেগুলি তো রয়েছে। এছাড়া তার পাশাপাশি আরেকটা চলমান মধ্যমেয়াদী যেমন ব্যাংকিং খাতের দুর্বলতা, এই সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে আসলে অর্থনীতি আগের অবস্থায় নেই, এবং সেগুলোর জন্য যেটা করা দরকার ছিল সেই পদক্ষেপগুলোতে আমরা যদি তাকাই তাহলে কি করা হয়েছে। তা সেখানে প্রথমেই যে মূল্যস্ফীতির চাপ কমানোর জন্য কি করা আছে, প্রথমে হচ্ছে মূল্যস্ফীতির টার্গেটটা 2025 সালে, সেটা এখন যেটা এই মুহূর্তে 9.8% আছে, 2025 অর্থ বছরে সেটা 6.5% কিন্তু নামিয়ে আনার একটা আকাঙ্ক্ষা করা হয়েছে, যেটা কিনা খুবই দুঃসহ এই কারণে যে আপনার সেখানে মুদ্রানীতি নেওয়া হয়েছে সংকোচনমূলক, কিন্তু বাজেটে যে আর্থিক নীতিগুলো নেওয়া হয়েছে সেগুলো কি সংকোচনমূলক? তা না। বাজেটের আকার যেটা বাড়ে সেই রেটে বাড়েনি ঠিকই, কিন্তু আসলে খরচের আরো যে জায়গাগুলো কমানোর দরকার ছিল সেটা করা হয়নি, যার ফলে কিন্তু আমাদের যে বাজেট ঘাটতি সেটার পরিমাণ বাজেট জিডিপির 4.6% রাখা হয়েছে, যেটা 2024-এ 4.7% হয়েছে। এই বাজেট ঘাটতি পূরণ করতে যে আবার আমাদেরকে ব্যাংক থেকে, বিশেষ করে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে ঘাটতি পূরণের জন্য, একটা বাইরের অর্থায়ন এবং ভিতরের অর্থায়ন। তো এই নির্ভরতাটা যে যদি বাড়ে, ক্রমান্বয়ে বাড়ছে, 2024-এ ব্যাংক বরঙের থেকে সরকার তার খরচগুলি মেটাচ্ছে। তো সেটা হলে ক্রমান্বয়ে চলতে থাকলে ব্যক্তি খাতের উপরে একটা চাপ পড়বে, তারা কোথা থেকে ঋণ নেবে সেটা, এবং তখন ঋণটা যেহেতু লিকুইডিটির একটা চাপ থাকে তখন কিন্তু ঋণের সুদের হারও বেড়ে যায়, সহজ লভ্যতা যেহেতু থাকে না, অ্যাভেলেবিলিটি নাই, তো তার কারণে। এবং তার পাশাপাশি সরকারকে তো সেটার সুদও দিতে হয়, সুদও তো বাড়ছে। সুদটা তো শুধুমাত্র আপনার বিদেশি ঋণের উপর না, অভ্যন্তরীণ ঋণের উপরও। তো সেই সুদটা তো প্রায় আপনার 40% যে পৌঁছাচ্ছে দুটো মিলে। এইটা এই কারণে আমরা বলছি যে এটা আসলে বাস্তবতার সাথে অনেকটাই মিল নাই। শুধুমাত্র মূল্যস্ফীতির টার্গেট না, জিডিপির টার্গেট সেখানে রাখা হয়েছে 7.5%। তো এখানে জিডিপি কোথা থেকে এই 1 বছরের মধ্যে আসবে সেটা করার জন্য তারা আবার দিয়েছেন যে হ্যাঁ বিনিয়োগ বাড়ানো হবে, এবং বিনিয়োগ ব্যক্তি খাতের বিনিয়োগ 27% উপরে করা হয়েছে, 27.3%। তো সেটা এই বছরে হচ্ছে 23.5%। 1 বছরের মধ্যে কিভাবে ব্যক্তি খাতের বিনিয়োগ এতখানি বেড়ে যাবে, যেখানে আমরা দেখছি যে গত 10 বছর থেকে এই 23-24% মধ্যে আটকে রয়েছে। তেমনি আপনার রাজস্ব আহরণের যে মাত্রাটা সেটাও কিন্তু একটা বিরাট টার্গেট দেওয়া হয়, প্রতি বছরের মতো এইবারও দেওয়া হয়েছে, কিন্তু গত 10 বছরে সেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হচ্ছে না। আমি এই যে বর্তমান জাতীয় রাজস্ব বোর্ডের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সক্ষমতা, জনবল, প্রযুক্তির ব্যবহার সবকিছু মিলিয়ে এই অবস্থাটা বজায় রেখে 1 বছরের মধ্যে এতখানি রাজস্ব আদায় করা সম্ভব না, এবং সেটার জন্য যা করা তাদের
পরিকল্পনা রয়েছে, কর জাল বিস্তার করবে, তারপরে কর ফাঁকি রোধ করা, এটাকে আধুনিকায়ন করা, সবই রয়েছে। কিন্তু এটা এত কম সময়, যেটা এতদিনই হয়নি, কি মানে খুবই একটা ভাইব্রেশন না আসলে এটা করা সম্ভব নয়। সেই জন্যই বলছি যে এটা বাস্তবায়নযোগ্য না। যেটা আপনার করার আরো দরকার ছিল, যে মূল্যস্ফীতির চাপ কমানোর জন্য তো আপনার রাজস্ব, যেটা বললাম যে আর্থিক নীতিমালাগুলিতে একটা সংকোচন দরকার ছিল, কারণ মুদ্রানীতি এবং আর্থিক নীতির মধ্যে একটা সামঞ্জস্য না থাকলে সেটা ভালোভাবে কাজ করে না। এখানে আরেকটা বিষয় যে কিছু কিছু, যেমন যারা সামাজিক নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রয়েছে, তাদের আওতাটা আরো বাড়ানো, আরো বিকজ যেহেতু দীর্ঘকালীন একটা মূল্যস্ফীতির চাপের কারণে অনেক লোকের, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিন্তু একটা চাপ রয়েছে, এবং যারা দরিদ্র তারাও প্রচন্ড ভাবে চাপের মুখে ভালনারেবল হয়েছে। এই দরিদ্রদের জন্য আসলে সামাজিক নিরাপত্তার আওতা এবং পরিমাণ বাড়ানোর একটা দরকার ছিল, সেখানে আমরা দেখছি না সেটা পর্যাপ্ত। তো এই সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে এই বাজেটটা বাস্তবতার ছোঁয়ায়, বাজেটটার মধ্যে বাস্তবতার ছোঁয়াটা নেই। জি, ডক্টর ফাহমিদা, একটি বিষয় যে বাজেট বক্তৃতা আমরা অনেক দিন পর দেখলাম, বাজেট একটু পুরনো রূপে একটা দীর্ঘ বক্তৃতা আমরা শুনতে পেলাম। সেখানে বাজেটে যে ধরনের দর্শন আসলে থাকে, একটা বাজেটের ফিলোসফি, এরকম একটি সংকটকালীন সময়, কঠিন সময়, সেটি সবাই স্বীকার করছিলেন, সরকারও বলছিলেন। সেই দর্শনের জায়গাটি আসলে আপনারা দেখতে পেয়েছেন কিনা? বিশেষ করে কোনো সংস্কার পদক্ষেপ, এরকম একটি অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কোনো সংস্কারের কোনো বক্তৃতা কিন্তু আমরা অর্থমন্ত্রীর বক্তব্যে পেলাম না, যদিও সেটি দীর্ঘ বক্তৃতা ছিল। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আপনি পদক্ষেপ যত ভালোই নেন না কেন, যদি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলি না করা হয়, তাহলে তো ওই প্রতিষ্ঠানগুলির দক্ষতা বাড়বে না। এবং এই সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সেটা তো চলমান নেই, এবং অনেক দিন থেকে কিন্তু আনফিনিশ করাই হয়নি, হাতই দেওয়া হয়নি সংস্কারের জন্য। এবং এই 1 বছরের জন্য হলেও যে এই টার্গেট করবো, সেই টার্গেট করবো, সেটা পাশাপাশি আপনার এই মধ্যমেয়াদী সংস্কারগুলি করতেই হবে, সেটার কিন্তু কোনো ধরনের উল্লেখ নাই। সেটা জাতীয় রাজস্ব বোর্ডের কথাই বলি, কিংবা এই যে ব্যাংকিং খাতের যে একটা দুরবস্থা, সেখানে বহু বছর থেকেই এই সংস্কারটা প্রয়োজন। কারণ এখানে যে ধরনের ঋণ খেলাপির পরিমাণ বাড়ছে, যে ধরনের একটা দুষ্ট চক্রের আধিপত্য বেড়ে গিয়েছে, সেখানে সংস্কার ছাড়া এই খাতটাকে বাঁচিয়ে রাখা খুব দুরূহ হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু কোনো দিক নির্দেশনা নাই। কিংবা ধরেন এই যে উন্নয়ন ব্যয় করার ক্ষেত্রে দক্ষতা বাড়ানো, উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক সময় বাস্তবায়ন করা, দক্ষতার সাথে বাস্তবায়ন করা, অর্থনৈতিকভাবে যে রেশনালি বাস্তবায়ন করা, সেটার জন্য তো আসলে সংস্কার দরকার। তো তারপরে সরকারের জনপ্রশাসন, এই সরকারের সেবার মান উন্নত করার জন্য সেখানেও পাবলিক সার্ভিসের, সেখানেও কিন্তু সংস্কার দরকার। তো এখানে এই ধরনের দিক নির্দেশনা তো বাজেটের মধ্যে নাই। এবং বাজেটের দর্শন সেটাই হয় যে আমি অর্থনীতিটাকে, আমি একটা দক্ষ অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে আমি আমার লক্ষ্যমাত্রাগুলি পূরণ করব। সেটা 1 বছর করেই হোক, ইনক্রিমেন্টাল বাজেট 1 বছরের জন্য, কিন্তু দর্শনটা যদি আমার ভিত্তি হয়ে থাকে, তাহলে আমি বিভিন্ন জায়গায় আমি কাজগুলি করে যেতে থাকবো, তাহলেই কিন্তু আমার লক্ষ্যমাত্রাটা পূরণ হবে। জি, নিশ্চয়ই। ডক্টর ফাহমিদা, বাজেটে আমরা দেখলাম যে অর্থমন্ত্রী রাজস্ব থেকে, যদিও বলেছেন যে বাজেট তারা বড় করেননি আকারে, কিন্তু রাজস্ব লক্ষ্য দেওয়া হয়েছে 5,41,000 কোটি টাকা, যেখানে এনবিআর এর কাঁধে 4,80,000 কোটি টাকা। এটি নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল যে এটি অবাস্তব একটি লক্ষ্যমাত্রা, এবং যেহেতু বড় ধরনের কোনো সংস্কারের পরামর্শ বা সংস্কার পদক্ষেপ আমরা এনবিআরকে নিয়ে দেখিনি। তো এই রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে আপনার কাছে একটু হ্যাঁ, সেটা আমি আগে শুরুতে বলেছি যে দেখেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা কিন্তু বরাবরই বিরাট একটা দেওয়া হয়। কারণ কি, আমাদের তো অর্থ লাগবে, আমাদের উন্নয়ন কার্যক্রম, আমাদের যে সরকারের প্রশাসনিক পরিচালন ব্যয়, এগুলো সবকিছুর জন্য তো অর্থ লাগবে, এবং অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন একটা বড় উৎস। কিন্তু তারপরে দেখা যায় যে পুরোটা আমরা এইটা দিয়ে করতে পারি না, তখনই কিন্তু বাইরে থেকে ঋণ আনতে হয়, বাইরে থেকে বাজেটারি সহায়তা আনতে হয়, এবং অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে হয়, মানে ব্যাংকের থেকে। এইটার যদি আমাকে
ওই বিরাট একটা লায়ন্স শেয়ারটা যদি আমার কর আদায়ের মধ্যে আনতে হয়, তাহলে তো এই প্রতিষ্ঠানটাকে আরো শক্তিশালী করতে হবে। সেটার জন্য তো আমি যে বললাম যে তাদের কর্ম পরিকল্পনার কথা আমরা অনেক শুনেছি, দেখেছি, কিছু কিছু মাঝে মাঝে দেখিও যে কর্ম পরিকল্পনার মধ্যে যে একটা যে জাতীয় রাজস্ব বোর্ডের নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণ, এই দুটাকে ভাগ করে ফেলা একটা বিষয়। তারপরে হচ্ছে প্রযুক্তির ব্যবহার, এটা হচ্ছে অটোমেশন, ফুল অটোমেশন, এটা একটা পূর্ব নিয়ামক, প্রিকন্ডিশন বলতে পারেন। তারপরে হচ্ছে যে এটাকে আরো সহজতর করা। এখন দেখা যায় যে মানুষ যারা করযোগ্য আয়ের মধ্যে ঢুকছেন নতুন করে, তারাও কর আওতার মধ্যে আসতে চায় না। অনেক সময় অনীহা, ভয়, শঙ্কা থাকে যে এই সিস্টেমটার মধ্যে যদি আমি ঢুকি তাহলে না না জানি কি ধরনের হয়রানির মধ্যে পড়তে হয় ইত্যাদি। সেই জন্যই কিন্তু আধুনিকায়ন দরকার, প্রযুক্তির ব্যবহার। এটা যদি সেলফ অ্যাসেসমেন্ট এবারে দেওয়া বলা হয়েছে, এটা একটা ভালো দিক যে সেলফ অ্যাসেস করবে যারা করদাতা তারা, এবং সেটা চলমান থাকতে হবে প্রযুক্তির মাধ্যমে, যাতে কিনা মানুষে মানুষের সংযোগটা না হয়। ঘরে বসেই আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন, সেটা তারা এটা পরে এটাকে অ্যাসেস করবে ইত্যাদি। এটা একটা, এবার যেমন বলছে যে অ্যাসেস নিজেরা করবে এবং কর বিভাগ থেকে শুধুমাত্র অডিট যদি করার প্রয়োজন হয় সেটা তারা করবে। ভালো উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আরো কিন্তু বাড়ানোর প্রয়োজন রয়েছে। এই সংস্কারটা আমাদেরকে করতেই হবে, কারণ কি আমাদের তো 2026 সালে যখন আমরা স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাব, তখন তো আমাদের মূল অর্থায়নটা কিন্তু দেশীয় উৎস থেকে হতে হবে। আমাদের যে এই যে দেখেন বিভিন্ন এই যে পরোক্ষ করের উপর নির্ভরশীলতাটা, ট্যারিফ, ইম্পোর্ট ট্যারিফের উপরে নির্ভরশীলতাটা, এগুলো কিন্তু কমাতে হবে, তুলে ফেলতে হবে। তখন এই কর ব্যবস্থাপনাটাকে দক্ষ করা ছাড়া আর কোনো উপায় নেই। জি, ডক্টর ফাহমিদা, একটু কি বলবেন কিনা যে এবারের বাজেটে রাজস্বে আমরা এনবিআরকে দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে একটু নমনীয় হতে, যেমন নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে তারা যেটি করেছেন যে 1% শুল্ক ছাড় দিয়েছেন, এই ধরনের ক্ষেত্রে দেখেছি। আবার এরকমটাও দেখছি যে পানির ফিল্টারের মতো জায়গায় আমদানি শুল্ক বসিয়েছেন 5%। এসি এখন মধ্যবিত্তেরও প্রয়োজন, সেখানে শুল্ক বসানো হয়েছে। এই যে কর ছাড়ের জায়গা অথবা কর যৌক্তিকীকরণের জায়গাগুলো, সেখানে আসলে মানুষের উপর চাপ বাড়লো নাকি কিছুটা স্বস্তি দেওয়ার সুযোগ ছিল এবং দিয়েছেন? যেটা আপনি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে তারা চেষ্টা করেছেন, সেখানে আমার মনে হয় যে দেখেন অনেক আমাদের এই জনগণের অনেক ধরনের চাহিদা থাকে, বিশেষ করে যারা আমরা ফিক্সড আয়ের ইনকামের মধ্যে আছি, নিম্নবিত্ত এবং যারা মধ্যবিত্ত রয়েছে, নিম্ন মধ্যবিত্ত, তাদের তো কিছু চেষ্টা, যেমন আপনি বলেছেন, যেমন কম্পিউটারের উপর, ল্যাপটপের উপর থেকে করের কমানোর, কিন্তু মোবাইলে কথা বলার খরচ কিন্তু বাড়লো। হ্যাঁ, বিভিন্ন এইগুলো ভালো। এবং তারপরে অনেক পণ্য, সেগুলোর আমদানি শুল্ক এবং ভিএটি বিভিন্ন পর্যায়ে কমানোর কথা প্রস্তাব আছে। বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু যতখানি তারা কমান, সেটা আনুপাতিক হারে সেটা সুফলটা ভোক্তারা পায় না, বাজারে সেটার প্রতিফলন হয় না। সেই জন্যই বাস্তবায়নটা আবার আরেকটা বিষয়। বাজেট আপনি করে দিলেন, যত সুন্দরী বাজেট করেন না কেন, সেটা যদি বাস্তবায়নের জায়গায় দুর্বলতা থাকে, তাহলে কিন্তু সেটা আসল উদ্দেশ্যটা পরিপালন হয় না। সেই জন্যই। আর যেগুলো বলেছেন, হ্যাঁ, অনেকগুলোতে হয়তো কর রেশনালাইজেশন করার সুযোগ ছিল, আরো অনেক চিন্তা ভাবনা করে, যে আসলে মানুষের যে মধ্যবিত্তের কথা বলছেন, যে এসির ব্যবহার ইত্যাদি, আস্তে আস্তে এই যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণেও যে ধরনের উষ্ণায়ন হচ্ছে, এবং তারপরে একটা তো বিষয় অবশ্যই মানুষের যে প্রয়োজন, এই হিটের প্রেক্ষিতে মানুষের এখন আর শুধুমাত্র ফ্যান দিয়ে হয়তো কোলাচ্ছে না, সেখানে কি ধরনের ব্যবস্থা, এটা কি আর একটু কমানো যেত কিনা। এটা কিন্তু একটা বিষয় আমাকে মানে বলতে হয়, যদিও এটা আমি বলছি যে ধরেন মূল্যস্ফীতির চাপ কমানোর জন্য স্বস্তি দেওয়ার প্রচেষ্টা, কিন্তু আবার দেখেন কর ব্যবস্থা যারা থাকেন, কর কর্তৃপক্ষ, তাদেরকেও নানান ভাবে একটা ব্যালেন্স করতে হয়। সেই জন্যই আরো বেশি এটা চিন্তার সুযোগটা থাকে, দেওয়া উচিত, আরো বেশি পুঙ্খানুপুঙ্খভাবে যুক্তিকরণ করার বিষয়টা। আমরা অনেক সময় দেখি যে কোনো কোনো জায়গায় এই আপনার ইনসেন্টিভ দেওয়া হচ্ছে
বছরের পর বছর থেকে, সেইখানে সেগুলো থেকে সরিয়ে আনা যায় কিনা, নতুন নতুন খাত এবং নতুন নতুন প্রয়োজন যেটা সেগুলো। তো আগে যেটা আপনি বললেন যে এসির প্রয়োজন আগে ছিল না, এখন আবার অনেকেরই ব্যবহার করতে হচ্ছে, সেখানে যদি হয় তারপর দাম তো বাড়বে এইরকম। তো সেটা একদিকে যেমন সবাইকে খুশি করা সম্ভব না, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর কথা মনে রেখে কিন্তু সেটাই করা যায়। তো এই হচ্ছে আমার বক্তব্য। এবং যেটা আবার জোর দিতে চাই সেটা হচ্ছে যে বাজারের আহ, মূল্যের এটা প্রতিফলনটা আবার আরেকটা বিষয়, বাজার ব্যবস্থাপনার বিষয়। সেটা তো আর কর বিভাগের কাজ নয়, সুতরাং তারা তাদের কর আহরণের জন্য বিভিন্ন ধরনের পারমুটেশন কম্বিনেশন করে একটা জায়গায় আসেন। আর দু একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো। গতকালকে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএফএ তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন আনুষ্ঠানিকভাবে, এবং তারাও আসলে বাজেট নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন, বিশেষ করে তাদের নীতি সহায়তা অব্যাহত না রাখবার ক্ষেত্রে এবং উৎসেকর কমানোর যে দাবি ছিল সেটি কমানো হয়নি। সব মিলিয়ে হতাশার কথা কিছুটা জানিয়েছেন, যদিও এফবিসিসিআই এটিকে বাস্তবায়নযোগ্য বলেছেন, তবে মূল্যস্ফীতি নিয়ে চ্যালেঞ্জ রয়েছে সেটি তারাও বলছেন। তো ব্যবসায়ীদের আসলে এই যে এই মুহূর্তে যে সংকট, আসলে তাদের যে জ্বালানির সংকট রয়েছে, গ্যাসের সংকট রয়েছে, বিশেষ করে বস্ত্র খাতে, সব মিলে ব্যবসায়ীদের আমরা তো ব্যবসা বান্ধব করার চেষ্টা করি, সেই জায়গাটাই কি এবার মনে হয় কোথাও একটু ছন্দপতন হলো আপনার কাছে মনে হয়? দেখেন, সহায়তা তো অনেক দিন থেকে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প অনেক দিন থেকে অনেক ধরনের সহায়তা পাচ্ছে। এই সংকটের সময়ে হয়তো সহায়তাটা তাদের আরো প্রয়োজন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি সবসময় বলছি, যে এখন তো আপনার এই বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু এই ধরনের সহায়তা আর দেওয়া যাবে না। সুতরাং একটা প্রস্তুতিটা তো নিতে হবে। আর 2-3 দশক থেকে সহায়তা দিয়ে আসা হয়েছে, তো যেটা প্রয়োজন, হ্যাঁ, ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে যেটা বললেন আপনি, সেই দিকে এই নীতি সহায়তা মানে এই অর্থ সহায়তা বদলে, প্রণোদনার বদলে অন্য জায়গাগুলিতে কোথায় কোথায় খরচ কমানোর সুযোগ আছে সেটাই কিন্তু সরকারকে দিতে হবে। সেটা যদি সরকার দিতে পারে, তাহলে আর এই যে এই ধরনের সহায়তার কথা প্রয়োজন পড়বে না, ওনারা হয়তো চাইবেন না। যে বিষয়টা আপনি বললেন যে এই যে বিদ্যুতের দাম ক্রমান্বয়ে বাড়ছে, এটি একটি। তাছাড়া এই যে জ্বালানির নিরবিচ্ছিন্ন জ্বালানির সংযোগ থাকাটা, এটাও তো না থাকলে কস্ট বেড়ে যায়, কস্ট অফ ডুইং বিজনেস কিভাবে বাড়ে। তারপরে হচ্ছে আপনার অবকাঠামোর, স্মুথ অবকাঠামো থাকা দরকার। তারপরে হচ্ছে যে এই যে সুদের হার, হ্যাঁ, সুদের হার বাড়ানো মানে বাজারের উপর ছেড়ে দিলে বাড়বে, কিন্তু আমি যদি ব্যাংকিং খাতটাকে এফিশিয়েন্ট করতে পারি, দক্ষ করতে পারি, এখানে যদি পর্যাপ্ত লিকুইডিটি থাকে, তখন তো প্রতিযোগিতা করেই কিন্তু ব্যাংকের সুদের হার একটা অ্যাকসেপ্টেবল জায়গায় যাবে, তখন আর এত শোট আপ করবে না। তো সেটাও কিন্তু কমে যাবে। তো সেই জন্য, এবং তারপরে আরো অনেক বিষয় আছে যে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা নিজেরাও অনেক সময় বলে থাকেন, প্রায়শই বলে থাকেন যে চাঁদাবাজি থাকে, দুর্নীতি থাকে, এরকম। সেগুলো সবকিছু মিলে কিন্তু এই যে ইজ অফ ডুইং বিজনেস বা কস্ট অফ ডুইং বিজনেস, সেগুলি বেড়ে যায়। এই বাড়াটাকে কমানোর জন্য যদি আবার সরকারকে টাকা দিয়ে মানে বছরের পর বছর করতে হয়, তো সরকারের তো টাকাটা অন্য জায়গায় খরচ করতে হবে। সুতরাং সরকারের দায়িত্ব হবে যে এই সমস্ত জায়গাগুলিতে আসলে খরচ কমানোর জন্য এটুকু পুরোপুরি বন্ধ করা, এইখানে হাত দেওয়ার বিষয়টা রয়েছে। উন্নত দেশগুলিতে তো আপনার এই ধরনের সহায়তা দিতে হয় না, তারা কিন্তু দেয় নতুন শিল্পগুলিতে। যখন তারা নতুন ভাবে একটা শিল্পকে গড়ে তুলতে চায়, তখন কিন্তু বিভিন্ন ধরনের সহায়তা দেয়, নীতি সহায়তা, আর্থিক সহায়তা, কিন্তু সেটার একটা মেয়াদ থাকে, 3 বছর, 5 বছর, কোনো ক্ষেত্রে হয়তো 10 বছর, তারপরে শেষ। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে দিতেই যাচ্ছে, কারণ প্রয়োজন পড়ে। তারা বলছেন ব্যবসায়ীরা যথার্থভাবে যে তাদের প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব না, কস্ট অফ বিজনেস বেড়ে যাচ্ছে। কিন্তু আপনার কস্ট অফ বিজনেসের যে অন্য অনুষঙ্গগুলি, সেগুলি তো আমাকে কমাতে হবে। ও তো অন্যান্য দেশে তো সেগুলো একটা মানে থাকে না। আমাদের র্যাঙ্কিং এও তো দেখা গেছে যে আমাদের কস্ট অফ ডুইং আমরা কোথায় আছি, সেখানে হাত দিতে হবে আসলে। জি, ডক্টর ফাহমিদা, বাজেট তো একটা বলা হয়, এই প্রশ্নটি আমি আসলে অনেককেই করেছি এবারের বাজেট আলোচনায়, আপনাকে একটু করতে চাই যে বাজেটকে বলা হয় যে এটা তো গতানুগতিক রুটিন ওয়ার্ক বটেই, এখানে উদ্ভাবনীমূলক অনেক কিছু করার সুযোগ থাকে। যেহেতু কঠিন সময়ের বাজেটে উদ্ভাবনীমূলক কোনো কিছু কি আসলে লক্ষ্য করা গেল?
না, সেখানে তো আমরা দেখলাম না যে কোনো ধরনের উদ্ভাবনীমূলক কিছু, যে এখানে উদ্ভাবনীর বিষয়টা ছিল যে একমাত্র আপনার কিভাবে ইয়ে করবেন, আপনার মূল্যস্ফীতির চাপটা কমাবেন। যেটা দরকার ছিল যে এখন আমাদের মূল্যস্ফীতির চাপ কমানোটাই তো যেহেতু একটা মূল বিষয়, ওটা ঠিক করতে পারলে অর্থনীতির অন্য জায়গাগুলি আস্তে আস্তে স্টেবিলাইজেশন এসে যাবে। সেই জন্য যেটা দরকার ছিল যে আমি একটা লো ইনফ্লেশন, লো গ্রোথ, একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম, কিন্তু স্থিতিশীলতাটা অর্জন করা, সেটাই কিন্তু এখন দরকার ছিল। তো যেটা হয়নি। এখানে তো নতুন করে রিইনভেন্ট করার দরকার নাই। এগুলো একটা প্রচলিত ব্যবস্থা, এগুলোর কাজ করে, এবং সেই জায়গায় যাওয়া উচিত ছিল যে সেটাই হচ্ছে উদ্ভাবনী, এটাই হতো যে না, আমি এইবারে আমার মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি কমানো, এবং মূল্যস্ফীতি কমানোর জন্য আমাকে একটা সংকোচনমূলক আর্থিক মুদ্রা বিষয়ক পদ্ধতির মধ্যে যেতে হবে, যেটার কারণে আমার জিডিপির প্রবৃদ্ধি কম হবে, সেটা হোক, কিন্তু আসলে ফেরত তো আসবো আমরা স্থিতিশীল জায়গায়। তখন আস্তে আস্তে করে কিন্তু অর্থনীতির আপনার প্রকল্প আরো বেশি করে নিতে পারতেন, ফেরত আসার একটা, রিভাইভ করার একটা প্রক্রিয়ার মধ্যে আমি ঢুকে যেতাম। সেটা কিন্তু আমরা দেখিনি। ডক্টর ফাহমিদা, আমরা শেষ মন্তব্য নিতে চাই আপনার। বাজেট যেহেতু শেষ হয়ে গেছে, প্রস্তাব করা হয়েছে, এখন আসলে আমরা দেখি যে দক্ষ বাস্তবায়ন আসলে কোনো বছরই হয় না। 80% পর্যন্ত বা বড়জোর 85%, প্রকৃত হিসাব করলে সেটি হয়তো আরও কম। এই যে বাস্তবায়নে জবাবদিহিতার ঘাটতি রয়েছে, সব মিলিয়ে আসলে এইরকম পরিস্থিতিতে এখন আপনার কি পরামর্শ এই বাজেটটাকে, যেটাই দেয়া হয়েছে সেটিকে বাস্তবায়নের ক্ষেত্রে? দেখেন, এখানে যে লক্ষ্যমাত্রাগুলি আছে সেগুলো তো সবগুলাই উচ্চাকাঙ্ক্ষী। তো সেখানে প্রথমে যদি এখানে এগুলোকে ডাউন সাইজ করা, অতখানি করা সম্ভব না। কারণ এখানে যদি 10টা-15টা উচ্চাকাঙ্ক্ষী দিয়ে রাখেন, সেটা কিন্তু করা সম্ভব না। তার বদলে 3-4টা বিষয়ের দিকে আমি নজর দিই। আমি বলবো যে 3-4টাও না, 2টো বিষয়ের দিকে নজর দিই। যে একদিকে আমি মূল্যস্ফীতির চাপ কমাবো এবং আমি মানুষকে স্বস্তি দিব, এবং তারপরে আমার এই যে বৈদেশিক মুদ্রা রিজার্ভটা, এইটাকে আমি স্থিতিশীল রাখা, অন্তত পক্ষে বাড়াতে না পারলেও ধরে রাখাটা, যাতে আর অবনমন না হয়। সেটা যদি এই দুটো নিয়েই যদি আমি আগাই, তাহলেও কিন্তু অনেকখানি আমার অগ্রগতি হবে। জি, ডক্টর ফাহমিদা, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আনন্দিত যে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে বাজেট আলোচনায় যুক্ত ছিলেন ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি। নিউটন টাটা বিজনেস আওয়ারে এবারে সময় হলো একটা বিরতি নিবার। ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউটন টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কর্মদিবসে পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা দেখে নেব যে বাজেট পরবর্তী বাজারে আসলে আজকের দিনের কি অবস্থা। যদি দেখি যে লেনদেনের হালচাল, আজকে কিন্তু সবগুলো সূচকের নিম্নমুখী ধারা, অর্থাৎ নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এখন পর্যন্ত ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স কিন্তু আজকে আমরা বেশ ভালো রকমের পতন দেখতে পাচ্ছি। 60 পয়েন্ট কমেছে, 60 পয়েন্ট কমে অবস্থান করছে 5177 পয়েন্টে। এবং ডিএসসির যে সরিয়া সূচক, সেটিও কিন্তু 12 পয়েন্ট কমেছে, 12 পয়েন্ট কমে অবস্থান করছে 1124 পয়েন্টে। এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে DS30 সূচক, সেটিও কিন্তু 21 পয়েন্ট কমে অবস্থান করছে 1836 পয়েন্টে। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু দাম বাড়ার তালিকায় একেবারেই অল্প কিছু শেয়ার, অর্থাৎ 31টি শেয়ারের দর বেড়েছে এবং 3 শতাধিক শেয়ারের দর কিন্তু আজকে কমেছে। অর্থাৎ একেবারেই ক্রেতা শূন্য বাজার এবং বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। 333টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কমেছে, 26টির দর অপরিবর্তিত রয়েছে। এবং মোটা দাগে এখন পর্যন্ত লেনদেনের যে গতি আমরা দেখতে পাচ্ছি, সেটি একেবারেই ধীর গতি। যেটি বলছিলাম যে ক্রেতা শূন্য, 264 কোটি টাকার সামান্য কিছু বেশি লেনদেন হয়েছে, অর্থাৎ এখনও 300 কোটি টাকাও লেনদেন হয়নি বেলা 1:30 নাগাদ। তো সার্বিকভাবে পুঁজিবাজারে আমরা যেমন বাজেটের আগ মুহূর্তে এক ধরনের অস্থিরতা দেখেছিলাম, বাজেটের পর কিন্তু আবার এই যে সপ্তাহের আজকে প্রথম কর্মদিবস, সেটিও দেখতে পাচ্ছি কিন্তু বাজেটের পরই আজকে কিন্তু বড় ধরনের পতনের মধ্য দিয়ে আসলে পুঁজিবাজারের যাত্রা শুরু করলো। তো এই ছিল আসলে পুঁজিবাজার পরিস্থিতি।
দর্শক, এবারে আমরা আমাদের সহকর্মী রয়েছেন রিয়াজ সুমন রয়েছেন সিরডাপ মিলনায়তনে। সেখানে আমরা রিহেবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে, সেখানকার সবশেষ খবর জানতে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন। রিয়াজ সুমন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আবাসন মালিকদের সংগঠন রিহেবের এই বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আসলে তাদের মূল দাবির জায়গাগুলো কি ছিল আমাদেরকে একটু জানাবেন রিয়াজ। বাবু, আপনি জানেন যে আবাসন খাত দেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখে এবং সেই সূত্র ধরেই তারা হচ্ছে এবারের যে প্রস্তাবিত বাজেট হয়েছে সেখানে তাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ছিল। সেই প্রস্তাবগুলো তারা এখানে উত্থাপন করেছেন, সেই সাথে সেগুলো যাতে পুনর্বিবেচনা করা হয় সেই দাবিগুলো কিন্তু তারা জানিয়েছেন। তারা বলেছেন যে মধ্যবিত্ত মানুষকে যাতে আবাসন অর্থাৎ যাদের নিজস্ব ফ্ল্যাটের মালিক হতে পারে সেই বিষয়টি মাথায় রেখে যেটি আগেও ছিল যে সরকারি ব্যাংকের মাধ্যমে সিঙ্গেল ডিজিটের লোন দেয়া, সেই বিষয়টি তারা আবারও দাবি করেছেন যে তাদেরকে যদি সিঙ্গেল ডিজিটে লোন দেওয়া হয় তাহলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ফ্ল্যাটের মালিক হতে পারবে এবং তাতে এই আবাসন খাতের যে ব্যবসা সেটি আরও বেশি ত্বরান্বিত হবে। সেই সাথে তারা বলেছেন যে প্রস্তাবিত বাজেটে রিয়েল এস্টেট খাত থেকে রাজস্ব আদায়ের পদ্ধতি পরিবর্তন করার অনুরোধ করেছেন। তারা বলছেন যে বর্তমানে রেজিস্ট্রেশন ব্যয় অত্যাধিক, সেখানে তারা বলছেন যে গেইন ট্যাক্স 8% রয়েছে, স্ট্যাম্প ফি 1.5%, রেজিস্ট্রেশন ফি 1%, স্থানীয় সরকার কর 2%, এআইটি 5%, মূল্য সংযোজন কর 4.5%, সব মিলে 22%। এর সাথে যে কর্পোরেট ট্যাক্স যদি যোগ করা হয় তবে রেজিস্ট্রেশন সর্বমোট খরচ ব্যয় দাঁড়াবে 30%। এবারে বাজেট পরবর্তী রেজিস্ট্রেশন খরচ সব মিলে 7 করার প্রস্তাব করেছেন তারা, এবং তারা বলছেন যে রেজিস্ট্রেশন ব্যয় যদি কম হয় তাহলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহিত হবে। বাবু, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, তারা বলছে তাদের কিছু সুনির্দিষ্ট দাবিও আছে এবং যেখানে তারা বলছেন যে এবারের যে প্রস্তাবিত বাজেট সেখানে তাদের দাবি রয়েছে। সেখানে তারা বলছেন যে জমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ব্যয় হ্রাস করার প্রস্তাব করেছে, সেই সাথে রিয়েল এস্টেট সেক্টরের বর্তমান অবস্থা ও বিশ্বের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আবাসন ব্যবসায়ীদের আয়কর হ্রাস করার প্রস্তাব তারা করেছেন। সেই সাথে সেকেন্ডারি মার্কেটের প্রচলন করার দাবি জানিয়েছেন। মধ্যবিত্তদের ফ্ল্যাট সহায়তার জন্য যেটা বলছিলাম যে সিঙ্গেল ডিজিটের সুদ তারা চেয়েছেন, লোন চেয়েছেন। সেই সাথে নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস করার জন্য কিন্তু কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তারা বলছেন যে এই দাবিগুলো যদি মানা হয় বা তাদের এই প্রস্তাবগুলো যদি এই প্রস্তাবিত বাজেটে গৃহীত হয় তাহলে আবাসন খাতের যে ব্যবসা সেটি ত্বরান্বিত হবে, সেই সাথে এই জাতীয় অর্থনীতি একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারবে এবং সব মানুষ এই ব্যবসার সুযোগ নিয়ে পাশাপাশি মধ্যবিত্ত মানুষও কিন্তু এই ফ্ল্যাটের মালিক হয়ে আবাসন খাতের এই ব্যবসাটাকে আরো বেশি ত্বরান্বিত করতে পারবে। এমনটাই ছিল তাদের এই আজকের এই সংবাদ সম্মেলনের দাবি। বাবু জি, রিয়াজ সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রিহেব সংবাদ সম্মেলনের খবর জানাচ্ছিলেন। এই দাবিগুলো অনেক পুরনো, আমরা জানি যে অনেকদিন ধরে আসলে সিঙ্গেল ডিজিট লোন এবং যে নির্মাণ সামগ্রীর খরচ কমিয়ে আনা, পাশাপাশি রেজিস্ট্রেশন খরচ কমানোর, সেকেন্ডারি মার্কেট চালু করার মতো দাবিগুলো রিহেবের অনেক দিনই ছিল। নিটল ডেটা বিজনেস আওয়ার্ডে আমরা আরও একটা বিরতি নিব, ফিরবো আন্তর্জাতিক বাণিজ্যের খবর নিয়ে, সাথে থাকুন। দর্শক, আরও একবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে প্রধান মুদ্রা বাজারের খবর জানাবো আপনাদেরকে। মুদ্রার বিনিময় মূল্য সোনালী ব্যাংকের সূত্র ধরে আমরা দেখে নেব যে আজকের দিনে সবথেকে প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলার, যেটি আনুষ্ঠানিক দর আসলে বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে, সেই দরে কেনা হচ্ছে 117 টাকা এবং বিক্রি করা হচ্ছে 118 টাকায়। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড রয়েছে 144 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 150 টাকা। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে এবং 17 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান কিন্তু আমরা দেখছি যে একটু করে শক্তিশালী হচ্ছে, যেটি কিছুদিন আগেও 13 টাকা এবং 14 টাকা ছিল, 15 টাকা ছিল বিক্রি মূল্য।
সৌদি রিয়াল 28 টাকায় কেনা হচ্ছে, 31 টাকা 10 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল আজকের দিনে প্রধান মুদ্রার বিনিময় মূল্য। যদিও মার্কিন ডলার আমরা দেখি যে খোলা বাজারের থেকে আরও একটু বেশি, 121 টাকা 122 টাকাতেও লেনদেন হয়ে থাকে, আনুষ্ঠানিক দরের থেকে কিছুটা বেশি। এবারে মুদ্রার পর আমরা স্বর্ণের দাম আপনাদেরকে জানাতে চাই যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ, যেটি 1,18,000 ছিল, সেটি এখন কিছুটা কমে 1,15,000 টাকা প্রতি ভরি, 1,15,882 টাকা। এবং 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,10,610 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 94,817 টাকা ভরি। এবং আপনি যদি সনাতন স্বর্ণ কিনতে চান, সেখানেও আপনাকে গুনতে হবে এখন 78,382 টাকা প্রতি ভরি। এক ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দর এখানে দেখানো হয়েছে, এবং পাশে কিন্তু গ্রাম প্রতি দরও দেখানো আছে। 22 ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দাম এখন 9,935 টাকা। তো এই ছিল স্বর্ণের দাম। এবারে রূপার বাজার আমরা দেখে নেব। রূপার 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা আমরা দেখেছি অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে রূপার দাম 2,098 টাকা আগের দামেই বিক্রি হচ্ছে, এবং 21 ক্যারেটের রূপায় বিক্রি হচ্ছে 2,005 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের রূপা 1,714 টাকা, এবং সনাতন যে রূপা রয়েছে সেটি প্রতি ভরি 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে মুদ্রার বিনিময় মূল্য এবং স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট দরদাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন 1 বছরের বেশি সময় ধরে গেল এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা স্থবির সময় পার করেছে। তবে পূর্বাভাসের তুলনায় মে মাসে রপ্তানি বেড়েছে দেশটির শুল্ক পরিসংখ্যানে দেখা যায় গত বছরের একই সময়ের তুলনায় গেল মে মাসে চীনের রপ্তানি 7.6% বেড়েছে, যার পরিমাণ $30,235 কোটি। এই বৃদ্ধির হার গেল বছরের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ। অবশ্য রপ্তানি বৃদ্ধি আংশিকভাবে গত বছরের একই সময়ের নিম্ন রপ্তানির হার দ্বারা প্রভাবিত। সেই সময় রপ্তানি 7.5% কমেছিল। অন্যদিকে মে মাসে 1.8% বেড়ে $21,973 কোটি পণ্য আমদানি হয়েছে চীনে। তবে পূর্বাভাসে 4% ছিল আমদানি প্রবৃদ্ধির হার। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।